নমস্কার, বিকাশের গতি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। স্বাভাবিকভাবে যখন আমরা চলাফেরা করি, চিন্তা ভাবনা করি মানসিক এবং শারীরিকভাবে, তখন আমরা তাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ব্যক্তি বলে জ্ঞান করতে পারি। কিন্তু কোথাও কোথাও এমন হয় যে বিশেষভাবে কেউ কেউ থাকেন যাদেরকে প্রকৃতি বিশেষ ক্ষমতা দিয়ে থাকে, তাদেরকে আমরা বলি বিশেষভাবে সক্ষম। এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিত্বদের নিয়েই আজকের আমাদের এই আলোচনা। তাদের কি কি আইনি পরামর্শ লাগতে পারে, তাদের কি কি সুযোগ বা সুবিধে তারা পেতে পারেন, তাদের জন্যই আজকের আমাদের এই আলোচনা। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সাথে আজকে রয়েছেন প্রতিবন্ধী পুনর্বাস সমিতির শ্রী সুবীর দত্ত মহোদয়, মাননীয় সেক্রেটারি। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। তৎসঙ্গে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রী সঞ্জয় সাহা মহোদয়। নমস্কার স্যার, অনেক অনেক স্বাগত আপনাকেও। প্রথমে আমি সুবীর স্যারের কাছে চলে যাব। প্রথমে যে কথাটি আমরা শুনি যে দিব্যাঙ্গজন বা বিশেষভাবে সক্ষম, এই বিশেষভাবে সক্ষম এই কথাটি যে এসছে, কাদেরকে আমরা বলবো বিশেষভাবে সক্ষম? অ্যাকচুয়ালি দেখুন, যারা স্বাভাবিকভাবে চলতে পারে না, যারা স্বাভাবিক নয়, অন্যদের মতো স্বাভাবিক নয়, তারাই বিশেষভাবে সক্ষম অথবা দিব্যাঙ্গ অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে বলা হয়। এখন তো সবাই তো না, ধরেন কারোর আছে সাধারণ প্রবলেম। এই জন্য আমাদের যে প্রতিবন্ধী আইন, এই অনুসারে দেখা গেছে কি কমপক্ষে 40% মিনিমাম হতে হবে যাদেরকে সত্যি অক্ষম, তাদেরকেই দিব্যাঙ্গ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ হিসাবে পরিগণিত করা হয়। এখন ধরুন আছে কেউ আছে লোকোমোটর, আমরা যাকে বলি লোকোমোটর মানে হচ্ছে অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী, অথবা আছে আপনি ধরুন ভিজুয়ালি যারা চোখে কম দেখে, কেউ আছে হিয়ারিং কানে কম শুনে, অনেকে আছে মেন্টালি রিটার্ডেড, কেউ আছে মেন্টালি ইলনেস, আরও অনেক ধরনের আছে। তো এই কবে হচ্ছে আমাদের মানে ত্রিপুরাতের মধ্যে হচ্ছে মেইন আমরা যাদেরকে দেখি আর কি, এরা আছে। তো এদেরকে আমরা প্রতিবন্ধী হিসাবে ধরে নিই আর কি। তাহলে এই যে কথাটি যে আমরা যখন বলি যে বিশেষভাবে সক্ষম, তো একজন বিশেষভাবে সক্ষম শিশু, নারী, পুরুষ, ব্যক্তিত্ব যে কেউ হতে পারেন, তো তাদের জন্য কি কি ধরনের সুযোগ বা সুবিধে রয়েছে? ধরুন আমি যদি বলি, আমি আর কি এডুকেশনের ক্ষেত্রে আছে একরকম, চাকরির ক্ষেত্রে আছে একরকম। আমরা একটু একটু করে যদি শুনি, একটু এডুকেশন নিয়ে একটু শুনি। এডুকেশনের ক্ষেত্রে বলছি আমি, এখন জানেন আপনি বিদ্যাজ্যোতি সব চালু হয়ে গেছে অনেকগুলো স্কুলে, কিন্তু এই বিদ্যাজ্যোতি স্কুলেও কিন্তু যদি বিশেষভাবে সক্ষম থাকে তাদেরকে কোনো ফি দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে। এমনকি তাদেরকে এক্সামিনেশন ফি থেকেও তাদেরকে এক্সামশন করে দেওয়া হয়েছে। আচ্ছা, বাহ, ঠিক আছে। এছাড়া ধরুন যারা ধরুন দৃষ্টিহীন প্রতিবন্ধী, তাদের জন্য এসকর্ট অ্যালাউন্স টাইপের তো পাবি, পাশাপাশি তাদেরকে নিয়ে আসার জন্য যে নিয়ে আসবে তাদের ক্ষেত্রে এসকর্ট অ্যালাউন্সও দেওয়া হচ্ছে, অথবা যাদের পায়ে লোয়ার পোর্শন ডিফেক্টেড তাদের ক্ষেত্রে এসকর্ট অ্যালাউন্সটা পাবে। এছাড়া হচ্ছে প্রতিটি পরীক্ষায়, যে কোনো পরীক্ষাই হোক, হাফ ইয়ারলি হোক, অ্যানুয়াল হোক, ত্রিপুরা বোর্ড হোক বা যে কোনো বোর্ডেরই পরীক্ষা হোক, তারা প্রতিটি পেপারে আপনার 20 মিনিট করে 1 ঘন্টা, বোর্ডের ক্ষেত্রে হলে 1 ঘন্টা করে, আর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে 20 মিনিট তাদেরকে এক্সট্রা সময় দেওয়া হয়। তো এটা আমাদেরকে আজকে যারাই দেখছেন দর্শক শ্রোতা বন্ধুরা, তাদেরকে একটা ভীষণ সুন্দর একটা ইনফরমেশন আমাদের এখান থেকে আমরা দিতে চাই। যারা যারা জানেন তারা তো ভালো, কিন্তু এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট যে যে কোনো একজন বিশেষভাবে সক্ষম শিশু বা ব্যক্তিবর্গ যারাই রয়েছেন, যারা পরীক্ষায় বসছেন, বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে তাদেরকে 1 ঘন্টা করে এক্সট্রা টাইম দেওয়া হয় 3 ঘন্টার পরেও, এবং যারা নর্মাল পরীক্ষায় বসছেন 20 মিনিট করে, হ্যাঁ বোর্ড ছাড়া, তাদেরকে আরও 20 মিনিটের এক্সট্রা টাইম দিতে পারে প্রতিটি পেপারে, কিন্তু ওরা আরও 20 মিনিট করে, মানে 20 মিনিট করে টাইম এক্সট্রা পেতে পারে। ভীষণ সুন্দর। এই এডুকেশনাল ক্ষেত্রে আরেকটি কথা যদি আমার যেটা মাথায় আসছে, সেটা হচ্ছে বিশেষভাবে দেখা যায় যে বিভিন্ন জনেরা হয়তো স্কুলে যারা আসতে পারছেন না, তাদের জন্য অনেকে এমনও রয়েছেন লোকোমোটর এতটাই ডিসেবল ভাবে রয়েছে, বা মেন্টালি রিটার্ডের ক্ষেত্রে জন্য তাদের জন্য স্পেশাল এডুকেটর রাখা হয়েছে, যাতে বাড়ি বাড়ি গিয়ে সেরা ওদেরকে গাইডেন্স দেয় যারা স্কুলে আসতে পারে না। এবং এখন গভর্নমেন্ট অনেকগুলা স্কুলে এদেরকে রেখেছেন, এবং তারা বাড়ি বাড়ি গিয়েও এদেরকে লুক আফটার করেন। হ্যাঁ, পরীক্ষার সময় তাদেরকে নিয়ে আসা হয়, এমনকি যদি পরীক্ষা দিতে নাও পারে
তার ক্ষেত্রেও এটা পায়। যেমন আরেকটা ব্যাপার আছে, যদি ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা আপার পোর্শন লিম্ব কাজের প্রবলেম হয়ে গেল, সেক্ষেত্রে সে পরীক্ষা দেবে না, দেবে আরেকজন। রাইটার ফেসিলিটিও আছে। বাহ, তাহলে অনেকগুলো ক্ষেত্র আমরা দেখছি এডুকেশনের ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু এগিয়ে গেছে। আমরা আবার আসবো স্যারের কাছে, যাব সঞ্জয় স্যারের কাছে। স্যার, আইনি সুবিধের ক্ষেত্রে যদি বলি যে বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন তাদের কি কি মানে মিনিমাম যে আইনি সংরক্ষণগুলো তারা পেতে পারেন, এগুলোর মধ্যে যদি একটু আলোকপাত করেন। সংরক্ষণ মানে যে কোনো কিছু, মানে কি কি সুযোগ সুবিধা ওরা পেতে পারে? আইনি সুবিধা অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে এখন যে বর্তমানে আমাদের রাজ্যে ফুল টাইম স্টেট কমিশনার কোনো এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট হয় নাই। তো এটা এখন ত্রিপুরা রাজ্যে আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের যে সেক্রেটারি, উনি এটা এডিশনাল চার্জ হিসেবে দেখছেন। তো কোনো প্রতিবন্ধী যদি মনে করে যে তার কোনো অসুবিধার জন্য বা কোনো কিছু যদি আদায় করতে হয়, তো এখন ওইখানে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের সেক্রেটারির কাছে অ্যাপ্রোচ করতে হবে। কিন্তু স্টেট কমিশনারের যে অ্যাপয়েন্টমেন্টটা এখনও হয় নাই, যদি হয় তাহলে ডিরেক্ট তারা অ্যাপ্রোচ করতে পারবে। পাশাপাশি ওইখানে সেকশন 84-এ বলা আছে, পার্সন উইথ ডিসেবল অ্যাক্ট 1995-এ যে স্পেশাল কোর্টেরও প্রভিশন আছে। এটা ইচ্ছা করলে রাজ্য সরকার যে কোনো সময় হাইকোর্টের চিফ জাস্টিসের সাথে ডিসকাশন করে এটা খুলতে পারে। তাহলে প্রতিবন্ধীরা ডিরেক্ট কোর্টেও যেতে পারবে, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোর্ট হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন যেটা এটার সাথে একটা চলে আসছে মাথায়, আমার মনে হয় প্রসঙ্গক্রমে আর কি, যে যদি বা কোনো আইনি সুযোগ সুবিধা পেতে গেলে তাদের কোথাও যেতে হবে, এই যে বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে যেটা হয় ভীষণভাবে তাদের কিছু কিছু হিউমিলেট হতে হয়, অপমানিত হতে হয়, সেই ক্ষেত্রে কি কোনো ব্যাপার রয়েছে তাদের? তারা কি সেখানে গিয়ে কিছু আইনি সহায়তা পেতে পারেন কি তারা? আমি বলছি, আচ্ছা আপনি বলবেন, ঠিক আছে। আমি বলছি, ধরুন এই যে কিছুক্ষণ আগে সঞ্জয়বাবু যে কথাটা বললেন, যে কোর্টটা আছে কোর্ট, এখানে সবচেয়ে বড় হচ্ছে কোর্টে অ্যাপয়েন্টমেন্ট কমিশনার কাদেরকে দেওয়া হয়? অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কমিশনার হতে হবে রিটায়ার্ড জাজ অথবা রিটায়ার্ড আইএস অফিসার হু হ্যাভ এ ভাস্ট নলেজ ইন দিস ফিল্ড, অথবা সোশ্যাল ওয়ার্কার মিনিমাম 20 ইয়ার্সে তাদের অভিজ্ঞতা থাকতে হবে, যারা এই ক্ষেত্রে নিয়ে কাজ করছেন। দে আর দ্য অলসো অনলি দ্য এলিজিবল ফর দ্য পোস্ট অফ দ্য স্টেট কমিশনার। ঠিকই বলছেন। কিন্তু এই যে অক্ষর আপনি যে প্রশ্নটা করলেন, যদি আজকে কোর্ট থাকতো, আমি অটোমেটিকই আমি এটা অ্যাপ্রোচ করতে পারতাম কোর্টে, কোনো খরচ থাকতো না। কোনো হ্যারাসমেন্ট কেসে যদি হয় বা কোনো কাউকে যদি ইয়ে করা হয়, সেক্ষেত্রে অটোমেটিকই সে করতে পারতো, যেতে পারতো, এটা নিতে পারতো, এটা কোনো প্রবলেমই থাকতো না। সুতরাং সবচেয়ে আমি আর সাজেশন একটা দিয়ে থাকবো, আমি বা আমার প্রস্তাবও থাকবো রাজ্য সরকারের কাছে, যে ফুল টাইম কমিশনারটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে অ্যাপয়েন্টমেন্ট করা হয় নর্মস মেনে। নর্থ ইস্ট রিজনে সবগুলো স্টেটই কিন্তু ফুল টাইম কমিশনার আছে। আচ্ছা, আমাদের এখানে এখনো হয়নি, আশা করি রাজ্য সরকার ইতিমধ্যে এটা দেখবে আগে। সেই তার সাথে সাথে আরেকটি প্রশ্ন যেটা আমাদের মাথায় ঘুরপাক খায়, সেটা হচ্ছে এডুকেশন হলো আমাদের আইনি সুবিধা, তো আমরা যেটা স্যার বললেন অনেক ক্ষেত্রেই কিন্তু এগিয়ে রয়েছে, ঠিক আছে, এটা হলে পরে আরও বেশি অ্যাডভান্স হয়ে যাবে। তার সাথে সাথে আপনি একটু আগে বলছিলেন যে চাকরির বিষয়টা, সেই চাকরির বিষয়টা নিয়ে একটু শুনবো। শুনুন, আগে ছিল চাকরির বিষয় ছিল আগে 3% রিজার্ভেশন। যখন 1995 সালে মানে পার্সনস উইথ ডিসেবিলিটি অ্যাক্টটা যখন ছিল, তখন ছিল 3% রিজার্ভেশন, এবং এটা রান করতো শুধুমাত্র লোকোমোটর ডিসেবলড, ভিজুয়ালি এবং হিয়ারিংয়ের ক্ষেত্রে। এখন কিন্তু যখন আমাদের আইনটা আরও আপগ্রেড হয়ে যখন RPWD অ্যাক্ট 2016 হয়ে গেছে, সেই ক্ষেত্রে এখন কিন্তু 4% রিজার্ভেশন। আচ্ছা, ঠিক আছে, এবং এই 4% রিজার্ভেশন চলবে লোকোমোটর অথবা সেরিব্রাল পালসি, ভিজুয়ালি আর হচ্ছে হিয়ারিং ইম্পেয়ার্ড। কিন্তু এখন যোগ হয়ে গেছে মেন্টালি রিটার্ডেড এবং মেন্টালি ইলনেস, তারাও কিন্তু চাকরির সমান সুযোগ পাবে 4%-এর মধ্যে। যতটা আমি জানতাম যে আগে যে সমস্ত আমরা ডিসেবিলিটি অর ডিফারেন্টলি এবেল যেগুলো যার জন্য একজনকে ডিফারেন্টলি এবেল বলা হতো, তার জন্য তার মধ্যে এই মেন্টাল ইলনেসটা ছিল না, এখন বোধহয় নতুন এটা ইনক্লুড হয়েছে চাকরির ক্ষেত্রে। মেন্টালি রিটার্ডেড সাইড বাই সাইড, আচ্ছা, এটা দুটোই একসাথে এটার মধ্যে যোগ হয়েছে, ইনকর্পোরেট হয়েছে। এবং দেখা গেছে কি রিজার্ভেশন যে 100টা পোস্ট, 100টা পোস্টের মধ্যে আপনার 1 নাম্বারটাই থাকবে হ্যান্ডিক্যাপ্টের জন্য।
মানে ডিফারেন্ট লেভেল যারা রয়েছেন তাদের জন্য এরপরে আবে 25টা ক্রস করলে পরে 26 নাম্বারটা থাকবে, 51 থাকবে, 76 থাকবে। মানে মোট কথা হচ্ছে 4% rotation রোটেশন ওয়াইজ 4% 4% আমরা পাচ্ছি। এখন ধরুন প্রথমটা হচ্ছে লোকোমোটরের জন্য রিজার্ভ। কোনো কারণে যদি লোকোমোটর সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া গেল না, তখন ওই বাকি 3টা ক্যাটাগরির থেকে যে কোনো নিতে হবে। আচ্ছা, তাহলে মানে ক্যাটাগরি ওয়াইজও ভাগ করা আছে। মানে লোকোমোটর থেকে যেতে পারে, ভিজুয়ালি ইম্পেয়ার যেতে পারে, অডিটরি সিস্টেমে যদি কোনো প্রবলেম হয় এখান থেকে যেতে পারে। চাকরি ক্ষেত্রে হচ্ছে কি, আপনারা বোধহয় জানেন যে রোস্টার ভেরিফিকেশন করা হয়। রোস্টার ভেরিফিকেশন আগে করতো এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার অ্যান্ড এক্স সার্ভিসম্যান, 3টা ছিল। আচ্ছা, কিন্তু হ্যান্ডিক্যাপ্টের ব্যাপারে কেউ ছিল না। এখন কিন্তু কোনো রিক্রুটমেন্ট নিতে হলে রোস্টার ভেরিফিকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার ইজ দ্য নোডাল ডিপার্টমেন্ট টু ভেরিফাই দ্য রোস্টার। এখন 4টা ডিপার্টমেন্ট থেকে নিতে হবে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জন্য এখনও 4টা ডিপার্টমেন্ট থেকে না নেওয়া পর্যন্ত কিন্তু এটা বৈধ না। রোস্টার ভেরিফিকেশন আপনার করতেই হবে। যতক্ষণ পর্যন্ত এই 3টা ডিপার্টমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার যতক্ষণ পর্যন্ত না দেবে হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে বা ফিজিক্যালি চিল্ড্রেনের ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত এটা বৈধ না। তাহলে এটা আমরা একটা নতুন তথ্য জানলাম, কারণ আমরা সাধারণত জানতাম যে 3টে ডিপার্টমেন্ট থেকে রোস্টার ভেরিফিকেশনটা হয়। আজকে জানলাম যে সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল জাস্টিস যেটা, সেখান থেকেও আমাদের নিতে হবে। হ্যাঁ, নোডাল ডিপার্টমেন্টে রোস্টার ভেরিফাই করতে হবে। রোস্টার ভেরিফিকেশন যে কমিটি আছে, এই কমিটির মধ্যে এই 4টা ডিপার্টমেন্ট আছে, এক্স সার্ভিসম্যান, এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অলসো। আচ্ছা, সোশ্যাল ওয়েলফেয়ার দেখে শুধু ডিসেবলড ব্যাপারে। এখন যদি কোনো ডিপার্টমেন্ট এটা ভেরিফিকেশন না করে নেয়, এখন আমাদের এখানে সঞ্জয় বাবু আছেন, আইনগতভাবে আমরা ওখানেই যাব, এখন এই প্রশ্নটা নিয়ে ওখানেই যাব যে এই ক্ষেত্রে কি করণীয়। তখন এই ক্ষেত্রে যদি কেউ এগ্রিভড হয়, তাহলে ওনার ক্ষেত্রে উনি ফার্স্ট অ্যাপ্রোচ করবে স্টেট কমিশনার কাছে। স্টেট কমিশনার তো এখন বর্তমানে নেই, তার জন্য ও যিনি এডিশনাল চার্জ আছেন ওনার কাছে অ্যাপ্রোচ করবে। ওনার কাছ থেকে যদি উনি এগ্রিভড হন, তাহলে চিফ কমিশনার কাছে যেতে হবে, এটা সেন্ট্রালের। আচ্ছা, ওইখান থেকেও উনি যদি কোনো পজিটিভ রেসপন্স হয়, তাহলে হাইকোর্টে আসতে পারে। আচ্ছা, তাহলে ডাইরেক্টলি হাইকোর্টে বসে আসতে পারে ডাইরেক্ট না, মানে ওই প্রসেসটা ঘুরে ওই এসে ইনস্টিটিউশনগুলিকে এক্সস্ট করে তারপর হাইকোর্টে আসতে হবে। আচ্ছা, বাইরে প্রসঙ্গক্রমে আমি বলি, আমি সঞ্জয় বাবুকে বলছি যে স্টেট কমিশনারের কি ক্ষমতা আছে একটু যদি ব্রিফ করে। স্টেট কমিশনারের তো ফাংশন তো অনেকগুলি ফাংশন আছে। এটা একটা হচ্ছে যে টু আন্ডারটেক অ্যান্ড প্রমোট মানে কোর্টের পাওয়ারটা কি আছে? কোর্টের এই যে পাওয়ারটা, হ্যাঁ, হ্যান্ডিক্যাপ যে ডিসেবল যে কোর্টটা যে আছে, এটাতে আমি জানলে খুব ভালো হয় কি পাওয়ারটা আছে। পাওয়ারটা হচ্ছে, আমি বলছি আমাদের এখানে যে পাওয়ারটা দেওয়া আছে, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সিভিল কোর্টে যে পাওয়ার দেওয়া আছে, সিপিসি মানে সিভিল প্রসিডিউর কোড সেকশন 5 অফ 1908, ওইখানে যে পাওয়ার দেওয়া আছে ঠিক সেম পাওয়ার অ্যাডপ্ট করা আছে স্টেট কমিশনের উপরে। অনেক একদম মানে সেম টু পাওয়ার শুনে আমার ভীষণ ভালো লাগলো, কারণ এটা আমি একজন জুডিশিয়াল মানে ম্যাজিস্ট্রেটের আচ্ছা সিভিল কোর্টের, এটার সিপিসি বলি আমরা, যে মানে যে পাওয়ারটা ভেস্ট করা আছে এটাকে বলা হয় সিভিল প্রসিডিউর কোড সেকশন 5 অফ 1908। ওই আইন অনুসারে যে পাওয়ার ভেস্ট করা আছে, সেম পাওয়ার স্টেট কমিশনার অ্যাভেল করতে পারবে। তাইলে তো অনেকটাই, মানে আমার মনে হয় আমাদের সাধারণভাবে আমরা যে সমস্ত আইনি সুযোগ সুবিধা পেতে পারি, সমানভাবেই কিন্তু এখান থেকে সেটা আসতে পারে। এই জন্যই তো বলছি আপনাকেও যে বললাম যে কথাটা, যে ফুল টাইম কমিশনার এটা হলে আপনার কোর্টের কাজটাও ফাংশনটা স্মুথ হবে, অনেকটা সুবিধেও হয়ে যাবে। কারণ একজন যখন যিনি বিশেষভাবে সক্ষম রয়েছেন, তিনি যখন একটা কাজ করতে যাচ্ছেন এবং তখন তিনি সোজাসুজি একদম সরাসরি গিয়ে সেখানে গিয়ে তার কথাটা রাখতে পারবেন, নাকি ওই এতটা ঘুরে এসে হাইকোর্টে যেতে হবে। না, ঘুরতে হবে না, যেহেতু পাওয়ার দেওয়া আছে। হ্যাঁ, সেখানে যদি স্টেট কমিশনে এসে যায় হয়ে যায়, তাহলে খুব একদম সোজাসুজি ভাবে সরাসরি ভাবে তিনি কাজটা করতে পারবেন। তার জন্য আমাদের রাজ্য সরকার হয়তো করে নেবে এটা, এই ফুল টাইম কমিশনার যেটা অ্যাপয়েন্টমেন্টটা, এটা খুব জরুরি। আপাতত অ্যাডিশনাল চার্জে থাকলে কি হয়, ওনার উপর বিষয় অনেকগুলি দায়িত্ব থাকে। তো ফুল টাইম কমিশনার হলে
উনি ঠিকভাবে এটাকে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারটা ইন্ডিপেন্ডেন্ট বেশি পাওয়ারটা বেশি থাকবে, তখন উনি এই সমস্ত এই যে বিশেষভাবে সক্ষম পার্সন উইথ ডিসেবল যে একটা রয়েছে। ওই একটা থেকে সব সুবিধা পাইবে আর কি। তাছাড়াও আগে আরেকটি কথা যেটা এসে যায় এখানে, যে আমার মনে হয় যে আমার নয় শুধুমাত্র যারাই এইগুলি নিয়ে ডিল করছেন আর কি, তাদের ক্ষেত্রেও যে আমার সুবিধেটা আমি দেখব যে যখন একজন যে কেউ যখন আইনি জায়গায় যেতে চান তখন অনেক কিছু হ্যাপা আছে, অনেক কিছু ঘুরতে হবে, এমন একটা মাথায় থাকে। কিন্তু যখন আমি জানি যে ওই জায়গাতে আমার ডাইরেক্টলি গেলেই কাজটা হয়ে যাবে, তাহলে তার জন্য সেটা সুবিধাজনক হয়ে যাবে, ভীষণ সুবিধাজনক হয়ে যাবে। আমরা এদিকে আবার চলে যাব, শুধুমাত্র পুনর্বাসন নয়, যদি আমরা প্রথম থেকেই যদি একটি ছেলে বা একটি মেয়েকে যখন আমরা বুঝতে পারি যে সে ডিফারেন্টলি এবেলড, তখন তাকে যে রেকগনাইজ করাটা সেটা ভীষণভাবে প্রয়োজন। শুনুন, প্রথমে বলছে আগে তো উনি ধরুন একটা বাচ্চা আদৌ কি সে ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা বা মেন্টালি রিটার্ডেড কিনা, ইট উইল টেক দ্য ডিসিশন বাই দ্য ডক্টর। And if the doctor does certify that he is facing such type of problem, in this এই ক্ষেত্রে করতে হবে কি ওনাকে মেডিকেল বোর্ডে গিয়ে অ্যাপিয়ার হতে হবে। এখন মেডিকেল বোর্ড কোনগুলি আছে, একটা আছে আপনার ডিস্ট্রিক্ট লেভেল বোর্ড হ্যান্ডিক্যাপ্টের, প্রতিটি ডিস্ট্রিক্টে একটা একটা করে বোর্ড আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের। এখন ধরুন ডিস্ট্রিক্ট বোর্ড কোনো কারণে একটা আপনি মনে করছেন যে এ তো 80% ডিজেবলড হবে, একে দিয়ে সে মাত্র 40%, হি ইজ নট স্যাটিসফাইড। সেই ক্ষেত্রে কিন্তু স্টেট লেভেলেও একটা বোর্ড আছে। আচ্ছা, ওখানে যদি সে সন্তুষ্ট না হয় তাহলে ওখানে স্টেট লেভেলে আচ্ছা, যে কোনো বোর্ডে, ডিস্ট্রিক্টের বোর্ডে যদি কেউ সন্তুষ্ট না হয় তখন সে স্টেট লেভেল বোর্ডে গিয়ে অ্যাপিয়ার হতে হবে এবং ইট উইল বি দ্য ফাইনাল। আচ্ছা, এখন স্টেট বোর্ড যা দেবে তার উপরেই হবে, তার উপরেই তাকে সন্তুষ্ট থাকতে হবে। আচ্ছা, এই সবগুলো কথার মাঝে যে কথাটা আসে সেটা হচ্ছে কতটা পার্সেন্টেজ একটি ডিসেবিলিটি হলে পরে আমরা তাকে ডিফারেন্ট লেভেলের এই সুযোগ সুবিধাগুলো আমাদের প্রদান করতে পারি। অর্থোপেডিক যদি বা অর্থোপেডিক ক্ষেত্রে বা সেরিব্রাল পালসির ক্ষেত্রে মিনিমাম 40% থাকতে হয়, তার ডিসেবিলিটি 40% থাকতে হয়। আর হিয়ারিং ইম্পেয়ার্ডের ক্ষেত্রে আপনার নুনুকানি যদি সে কম শুনে 60 dB ডেসিবেল যদি কম শুনে তাকে হিয়ারিং ইম্পেয়ার্ড হিসেবে ট্রিট করা হয়। এখন যদি বুঝি ভিজুয়ালের ক্ষেত্রে ধরেন যারা কমপ্লিটলি ব্লাইন্ড তো ব্লাইন্ডই, অথবা 20 ডিগ্রি বা তার ওয়ার্স অ্যাঙ্গেলে যদি কম লেখে তাও ভিজুয়ালি ইম্পেয়ার্ড হয়। কিন্তু দেখা যায় কি ওই কেউ একটা চোখ ভালো আর একটা চোখ খারাপ, সেক্ষেত্রে কিন্তু 40% সে পাবে না। বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে আরেকটি কথা চলে আসছে, আমি এই প্রশ্নটা দুজনের জন্যই, আপনারা দুজনে মিলে মিশে যদি উত্তরটা দেন, সেটা হচ্ছে যে ধরুন একজন সুস্থ ব্যক্তি একটা সুস্থ ব্যক্তি হঠাৎ করে সে চাকরি পেল, চাকরি পাওয়ার পর কোনো একটা এমন কিছু দুর্ঘটনা ঘটলো তার জীবনে যে সে তখন সেই কোনোভাবে সে ডিফারেন্টলি এবেলদের খাতায় নাম লেখাতে হলো। যে কোনো কিছু হতে পারে, যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে তার কানের শব্দ চলে গেছে, চোখের দৃষ্টি চলে গেছে, লোকোমোটর ডিসেবিলিটি হয়েছে, যে কোনো কিছু, সেক্ষেত্রে সে এক নম্বর হচ্ছে প্রশ্ন যে সে কোনো ধরনের সার্টিফিকেট পাবে কি না, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে সেই সার্টিফিকেট ইউজ করে তার চাকরির ক্ষেত্রে, যেহেতু সে সুস্থ ছিল তখন, চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। 1 নম্বর প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, আমি সবচেয়ে বলছি কি, যে কোনো মানুষ যে কোনো সময় প্রতিবন্ধী হতে পারে, অ্যাক্সিডেন্টাল কেস অথবা কোনো কারণে ডিজিজের কারণেও হতে পারে। কিন্তু যদি তাকে মেডিকেল বোর্ড সার্টিফাই করে দেয় যে হি ইজ এ হ্যান্ডিক্যাপ, তখন থেকেই সে কিন্তু সবগুলা ফেসিলিটি পাবে। যেমন আছে ত্রিপুরাতে আছে, যেমন আছে কি প্রফেশনাল ট্যাক্স, যেটা সমস্ত আমরা যারা দেই এমপ্লয়িরা, কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলেই পরে এই প্রফেশনাল ট্যাক্স থেকে তাদেরকে এক্সামশন দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা আমি এখানে চলে যাব, একসাথে তারপর উত্তরটা শুনবো। তা এই চাকরি পাওয়ার পর সে চাকরি পেয়েছিল সুস্থ অবস্থায় এবং পরবর্তী সময়ে সে প্রতিবন্ধী বা আমরা যেটাকে বলি দিব্যাঙ্গ অবস্থায় পরিণত হয়েছেন, তো সেক্ষেত্রে তার চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। এই ক্ষেত্রে আমি বলছি প্রতিবন্ধী আইনের সেকশন, আপনি বোধহয় জানেন, সেকশন 20, সেকশন 20-তে লেখা আছে যদি কোনো প্রতিবন্ধী হয়ে যায়, যদি সে এই কাজের জন্য ধরুন একজন আছেন, ডিসক্রিমিনেশন হবে না, তো ওটা হচ্ছে কি যদি সে কাজ করতে না পারে, ধরুন আমার একজন টাইপিস্ট কম্পিউটার টাইপ করতো, কোনো কারণে অ্যাক্সিডেন্টে তার হাতটা চলে গেল, তো এখন তো সে ফিট না টাইপ করার জন্য, তো এই ক্ষেত্রে হবে কি তার সেকশন 20 অফ দ্য RPWD অ্যাক্টে
আইনে লেখা আছে, যদি না হয় সেই ক্ষেত্রে তাকে, যদি তার পক্ষে সুইটেবল না হয়, তাকে ক্যাপ্টেন অ্যাবেন্স করে তাকে বসিয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত তার পক্ষে তার সুইটেবল কোনো কাজ না পাওয়া যায়। আচ্ছা, মানে তার চাকরিটা বাতিল হচ্ছে না, না, বাতিল তো হবেই, কিন্তু এটা তো প্রশ্নই নাই। আচ্ছা, কিন্তু বাহ। তার পক্ষে যতক্ষণ পর্যন্ত তার সুবিধা মতো কাজ করতে না পারবে তাকে একে বসিয়ে রাখতে হবে এবং বেতনও দিতে হবে, সবকিছু সব দিতে হবে। কিছু দিতে হবে। আচ্ছা, বাহ। আমার মনে হয় না, আমার দর্শক শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় আমাদের আজকের এই অনুষ্ঠানটা থেকে আমাদের যারা এক্সপার্টরা রয়েছেন তাদের যে আলোকপাত, এই আলোচনা, সেখানে আপনাদের অনেক জায়গায় বোধহয় দিশা খুলে যাবে। কারণ আমরা কিন্তু অনেক ক্ষেত্রে না ভীষণভাবে রিজিড এই ব্যাপারগুলো নিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আবারও আমি আমার শরীরের কাছে যাব, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার বাড়িতে বা যে কোনো একজনের বাড়িতে যদি একজন ডিফারেন্টলি এবেল বাচ্চা থাকে বা কেউ থাকেন, আমরা সাধারণত সেটা খুব একটা বেশি ডিসক্লোজ করতে চাই না। মেবি সোশ্যাল স্টিগমা বা এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে সেক্ষেত্রে মা বাবার কী করণীয় উচিত, এটা প্রশ্ন আপনার কাছে। পরবর্তী প্রশ্নটা আপনার কাছে যাব এটাকে নিয়ে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একে আগে সমাজের সামনে নিয়ে আসতে হবে। তাদের তো মেন্টালিটি নেই এটা মেন্টালিটিটা আনবো বলে। এটার জন্য দরকার প্রয়োজন অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এটা শুধু অ্যাওয়ারনেস প্রোগ্রামটা শুধুমাত্র আমাদের এনজিও করছে যে তা না, অন্যান্য এনজিও কিছু কিছু করছে, কিন্তু রাজ্য সরকারের কাছে আমার সাজেশন থাকবে যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যাতে ব্লক লেভেল, পঞ্চায়েত লেভেল বা সব জায়গাতে, এএমসিতে এরিয়াতে যাতে বেশি করে ওয়ার্ড পাবলিসিটি হয়, তখনই তো ওরা অটোমেটিকলি বেরিয়ে আসবে। তারা বেরিয়ে আসবে যে না, এতগুলো সুযোগ আছে, আমি নেব না কেন। সেই আমার মনে হয় এই যে সুযোগ সুবিধার ব্যাপারগুলো যদি নেওয়ার জন্য ওদেরকে উদ্বুদ্ধ করা যায়, তাহলে বোধহয় এটা একটু প্রকাশ পাবে। অবশ্যই আসবে। এইভাবে এই প্রশ্নটা এখানে চলে যায়। যদি বা আমি দেখি আমার পাশের বাড়িতে একটি ছেলে বা একটি মেয়ে, সে ডিফারেন্টলি এবেলড বা বিশেষভাবে সক্ষম, সেটা হয়তো বা আমার মনে হচ্ছে, আমি তাদের মা বাবাকে গিয়ে যদি কিছু বলি, তাহলে কি সেক্ষেত্রে উনি আবার উল্টো কিছু চার্জ করে দিতে পারেন কিনা? সেক্ষেত্রে উচিত না এরকম করাটা, কারণ আপনি তো ওনার কাছে অ্যাপ্রোচ করছেন ওনার ভালোর জন্য। উনি কোনোভাবে এটা উচিত না এরকমভাবে। আপনি তো যখনই ওনাকে হেল্প করতে চাইছেন, তো উনি তো এটা ডিসএগ্রি করার কোনো বিষয় না। তো সুতরাং আমি সেফ। আপনি যারাই আসলে সত্যি কথা বলতে কি, এই যে কথাটা স্যার বললেন, যে যতটা অ্যাওয়ারনেস হবে, যত বেশি আমাদের মনে হয় এই ব্যাপারটা প্রকাশ্যে আসবে, ততটাই আমরা প্রকাশিত হব, আলোকিত হব এবং জানবো যে কোন কোন ঘটনাগুলি বেসিক্যালি আমাদের জন্য প্রয়োজন। সমাজ শুধুমাত্র আমাদেরকে নিয়ে নয়, সকলকে নিয়ে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি। ধরুন অনেকে আছে যাদের বাচ্চা মেন্টালি রিটায়ার্ড বা সিভিয়ার মেন্টালি রিটায়ার্ড, তারা ডিসক্লোজ করতে চায় না সোসাইটির কাছে। আমার অভিজ্ঞতা বলছি, যখন আমি প্রপোজালটা পাঠালাম যে আপনার পরে তো ও আপনার পেনশনটা ঠিক পেয়ে যাবে, তখন এই সুযোগ সুবিধাটা পাচ্ছে দেখে ও অটোমেটিক্যালি আমার কাছে চলে আসে। তার কি কি লাগবে আসে জিজ্ঞেস করে, তখন সে অটোমেটিকই আসে যখন দেখছে যে ওর লাইফটা ইন ফিউচারে। কারণ দেখুন, মেন্টালি রিটায়ার্ডের ক্ষেত্রে কেউ ভবিষ্যতে তার কি হবে কেউ বলতে পারে না। সোসাইটি তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না এটাও বলা যায় না। তো যদি দেখা যায় সে ও বাবার পেনশনটা পাবে, বাবাও যদি নিশ্চিন্ত হয়ে যায় যে আমার পেনশনটা পুরোটাই সে পাবে আমার পর আফটার মাই ডেথ, তখন তাদেরও মনে পাবে যে ঠিক আছে এই ব্যাপারটা নিতে পারে। এখানে যেহেতু বাবার পেনশন বা মায়ের পেনশনের কথা আসছে, সেখানে আরেকটি ব্যাপার চলে আসে যে যে ছেলেটি বা যে মেয়েটি আমরা ডিফারেন্টলি এবেল বলছি, তার সার্টিফিকেট রয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা সে সরকার থেকে পেয়েছে, তো তার ক্ষেত্রে কি কোনো ধরনের পেনশন স্কিম বা এরকম কিছু আছে নাকি? এটা আছে একটা, এটা আছে যদি 60% ডিজেবল বিপিএল হয় তাদেরকে যেটা ভাতা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে সে পাবে, অথবা 80% যদি এপিএল হয় সে ভাতা পাবে। এটা হচ্ছে একটা জিনিস। আচ্ছা। আর আমি যেটা বলছি, ধরুন আমি চাকরি করি, আমার ছেলে ডিজেবলড, কিন্তু আমার পরে সেও কিন্তু পেনশনটা পেয়ে যাবে, সেম পেনশনটা, মানে সম্পূর্ণ বেতনটাই সে পাবে পেনশন হিসেবে। হ্যাঁ পাবে। এই জন্য তাকে আইনগতভাবে আনএবল টু আর্ন একটা সার্টিফিকেট নিতে হবে মেডিকেল বোর্ড থেকে। আনএবল টু আর্ন সার্টিফিকেটটা আগে থেকে নিয়ে নিতে হবে। গার্জিয়ানের কর্তব্য হচ্ছে উনি জীবিত থাকা অবস্থায় ওর আনএবল টু আর্ন সার্টিফিকেটটা কালেকশন করে রেখে দেওয়া। ওই ক্ষেত্রে পিপিও বইটা লাগবে আর আনএবল টু আর্ন সার্টিফিকেটটা লাগবে, এই দুটো জিনিসই লাগবে তার পেনশনটা। তার আমি অনেকেই এখন পাচ্ছে অনেকে পেনশন, যাদের মা বাবা নেই, মারা গেছে,
এখন এই ছেলেটি পেয়ে এখন ভালোই আছে। স্বাভাবিক, আমাদের জীবন ধারণের জন্য অর্থ একটা ভীষণভাবে জরুরি জিনিস। তো আর যখন দেখি আমাদের এই ক্ষেত্রে ওষুধ আরও অনেক কিছু মেডিকেশনের ব্যাপার থেকে যায়, তখন যখন একটা বাড়তি কিছু পয়সা পাওয়া যায় সেটার জন্য অবশ্যই। আরেকটি কথা দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা ওয়াইন্ড আপ করবো, সেটা হচ্ছে একটু ম্যাডাম সুবীর বাবুর সাথে একটা জিনিস আমি মানে অ্যাড করতে চাই। নিশ্চয়ই, আমি এদিকে যাচ্ছিলাম। যে সুবীর বাবু যেটা বললো কিছুক্ষণ আগে, যে অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা এটা খুব জরুরি। তো আমার একটা সাজেশন থাকবে, ডিসেম্বর মাসের 3 তারিখ ওয়ার্ল্ড ডিসেবল ডে উইল বি সেলিব্রেটেড ইন হোল ওয়ার্ল্ড। ওই তারিখটাকে যদি বিশেষভাবে আমাদের রাজ্য সরকার যে এই যে ফিজিক্যালি যারা ডিসেবল তাদের জন্য যদি একটা নিউজ পেপার বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রচার যন্ত্রের মাধ্যমে যদি এটা প্রচার করা হয়, এই যে বিশেষভাবে সক্ষমদের জন্য কি কি সুবিধা কি কি মানে আছে, এগুলো যদি ভালোভাবে বোঝা করে, তাহলে এটা মানুষের কাছে চলে যাবে, খুব সহজভাবে জানতে পারবে প্রত্যেকটা অভিভাবক, তার ছেলে মেয়ে হোক বা নিজেই হোক, কি করলে সুবিধা হবে, কি করলে কোথায় গেলে খুব তাড়াতাড়ি সব কিছু সহজভাবে পাওয়া যাবে। অনেকটাই। তারপরেও আমাদের যেটা কথা থাকে সেটা হচ্ছে প্রতি বছরই আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, যেমন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় হয়, আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করা হয় এই ওয়ার্ল্ড ডিসেবল ডেতে। বিভিন্ন ধরনের শিবির হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয় আমাদের এই বিশেষভাবে সক্ষম সকল ব্যক্তিত্বদের নিয়ে একটা, এবং শিশুদের মধ্যে প্রতিযোগিতা হয়, তারা ভীষণভাবে আনন্দে দিনটি কাটায়, সেটাও একটা রয়েছে দিক। এবং আসলে আমার মনে হয় সরকারি সদর্থক ভূমিকা রয়েছে বলেই আমরা আরও বেশি সেটাকে নিয়ে আরো প্রকাশ্যে আলোকিত হচ্ছে বা প্রতিটা ব্যাপার। আরো যতটা হবে ততটা আমাদের জন্যই মঙ্গল। যত টেকনিক ইউজ করা হবে তত সহজভাবে মানুষ। তো সুতরাং আমাদের এই যে আজকের এই আলোচনা থেকে আমরা একটা কথাই বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমরা যতটা বেশি অ্যাওয়্যার হব, আমরা যতটা বেশি জানবো, যতটা বেশি চিন্তা ভাবনার থেকে বেশি আমাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে জানা এবং তাদের সুযোগ সুবিধা বা আইনি কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলি নিয়ে যাওয়া। খুব খুব আজকে সমৃদ্ধ হলাম আমরা সকলেই। আজকে বিভিন্ন দিকগুলো আমরা আলোচনা করেছি, এই কিছু সময়ের মধ্যে এতটা সম্ভব নয়, তারপরেও আমরা যতটা পেরেছি আলোচনা করেছি আমাদের শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে। আপনাদের দুজনকেই জানাবো অনেক অনেক ধন্যবাদ, আপনাদের ব্যস্ততার ফাঁকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এই যে কাজ কর্ম এবং এই যে দিশার মাধ্যমে বিভিন্ন সকলের মধ্যে এই যে সদর্থক ভাবটা ছড়িয়ে দেওয়া, সেটাই সবথেকে বড় ব্যাপার। আজকে এখানে দুজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করব বিকাশের গতি। বিকাশ সকলকে নিয়ে, সবাইকে নিয়ে। কাউকে আমরা কোনোদিনও হেয় করব না, আমরা বলবো না যে কোনোদিনও সে ছোট, আমি বড়, বা আমি খুব সুস্থ, আমি স্বাভাবিক, আরেকজন খুব ভাবে অস্বাভাবিক। আমরা সকলেই মিলে এই পৃথিবীটাকে সুন্দর করতে পারি, তারই একটি ছোট্ট প্রয়াস বিকাশের গতি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দুজনকেও অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।